ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে জানুয়ারি মাসের কিছু মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 2টা শেয়ার করব। তোমরা যারা পার্ট 1 দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিতে পারো, কারণ এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব ইম্পর্টেন্ট হয় আপকামিং যে কোনো পরীক্ষার জন্য। তুমি যে পরীক্ষায় দিতে যাও না কেন কারেন্ট অ্যাফেয়ার্স প্রয়োজন আছে, যেমন এসএসসি দাও কিংবা এনটিপিসি, ডাব্লিউবিসিএস, তো সব পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু আমাদের পড়তে হবে। তো আমি ভেবেছি, আমি যেহেতু এখন বিভিন্ন জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স নিজে পড়ি, তারপর বিভিন্ন তো নিউজে শুনি, কখনো নোট করি, কিছু মনে থাকে, এই মিলিয়ে মিশিয়ে আমি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ি, তো সেগুলোই ভাবছি যে তোমাদের সাথে একটু ডিসকাশন করবো, ডিসকাশনের মাধ্যমে। মাঝে মাঝে তো আমি শেয়ার করি তোমাদের সাথে যে তোমার ধরো টপিক ওয়াইজ আমার নোট, মানে যেগুলো নোট করি সেগুলো দেখিয়ে দেখিয়ে, আবার মাঝে মাঝে ভাবছি যে ওইভাবে না করে একটু টপিক ওয়াইজও করবো, তার সাথে মান্থলি বেসিসে আমি একটু ডিসকাশন করবো মুখে বলে বলে। সেক্ষেত্রে তো তোমরা যারা পড়েছো অলরেডি তাদের জন্য রিভিশন হয়ে যাবে, আর যারা একদমই পড়োনি তারা তো একটু ভালো মতো শুনে নিতে পারবে, তারপরে নোট করতে পারবে। তো চলো শুরু করা যাক। তো আজকে আমি শুরু করব পদ্ম অ্যাওয়ার্ডস দিয়ে। পদ্ম অ্যাওয়ার্ডস ভীষণ ইম্পর্টেন্ট, আর হচ্ছে পদ্ম অ্যাওয়ার্ড সম্পর্কে কিন্তু অনেক স্ট্র্যাটেজিকেও প্রয়োজন আছে, তার সাথে তো কারেন্ট অ্যাফেয়ার্স প্রয়োজনই। তো আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এবছর 2026-এ টোটাল কতজনকে পদ্ম অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। টোটাল এবছর 131 জনকে পদ্ম অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে। তো পদ্ম অ্যাওয়ার্ডসের মধ্যে কিন্তু অনেক ভাগ রয়েছে, যেমন পদ্মবিভূষণ রয়েছে, পদ্মশ্রী রয়েছে, অনেক রকম অ্যাওয়ার্ড রয়েছে। তো পরপর যদি আমি ক্রোনোলজিক্যালি সাজাই তাহলে হবে পদ্মবিভূষণ, তারপরে পদ্মভূষণ, তারপরে পদ্মশ্রী হলো। এবারে পদ্মবিভূষণ কি, এটা কিন্তু সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। হ্যাঁ, পদ্মবিভূষণটা তাহলে ফার্স্ট বা হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কোনটা, আমাদের কিন্তু ভারত রত্ন, সেটা হচ্ছে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এটাও স্ট্যাটিক জিকেতে আসে। এই সেশনটাতে আমরা একই সাথে চেষ্টা করব মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সেই রিলেটেড ওই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড স্ট্যাটিক কোন পোর্শনগুলো আসে সেগুলোও করার। যেমন ধরো হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কি, তাহলে ভারতরত্ন হয়ে গেল, এটা একটা স্ট্যাটিকের পোর্শন। এবার তাহলে আমরা যেটা আজকের আলোচনা সেটা হচ্ছে পদ্ম অ্যাওয়ার্ডস, তার মধ্যে হাইয়েস্ট কোনটা, পদ্মবিভূষণ। তাহলে পদ্মবিভূষণ কি, ওটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, সেটা হলো পদ্মবিভূষণ হলো। এবার থার্ড হাইয়েস্ট যদি বলা হয় সিভিলিয়ান অ্যাওয়ার্ড, সেটা কি হবে, সেটা হচ্ছে পদ্মভূষণ, তারপরে পদ্মশ্রী, ফোর্থ হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হলো। তারপরে এবার আরেকটা কোয়েশ্চেন আসে, সেটা হলো যে আমরা যে পদ্ম অ্যাওয়ার্ডস গুলো বলছি সেটা কবে দেওয়া হয়, সেটা দেয় কিন্তু অ্যানাউন্স করে অন দ্য অকেশন অফ রিপাবলিক ডে। প্রতি বছর 26শে জানুয়ারি রিপাবলিক ডে এর দিনই কিন্তু এটা অ্যানাউন্স করা হয়। হলো এবার কবে ইনস্টিটিউট হয়েছে পদ্ম অ্যাওয়ার্ডসটা, কবে থেকে ইনস্টিটিউট হয়েছে, ইনস্টিটিউটেড বললে 1954, 1954 সালে কিন্তু প্রথম পদ্ম অ্যাওয়ার্ড ইনস্টিটিউট হয়েছে। তাহলে 1954 আমাদের মনে রাখতে হবে। হলো, তোমরা আমাকে কমেন্টে জানাবে কবে ভারতরত্ন অ্যাওয়ার্ডটা ইনস্টিটিউট হয়েছে বা দেওয়া হয়েছে। হলো, এবার প্রেজেন্ট কে করে, এবার প্রেজেন্ট করে অবশ্যই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে পড়ে এটা। হলো, এবার পদ্ম অ্যাওয়ার্ডস গুলো যেগুলো আছে, তো সেগুলোর মধ্যে কোন কোন ফিল্ডে দেওয়া হয়, প্রচুর ফিল্ডে পদ্ম অ্যাওয়ার্ডস দেওয়া হয়, যেরকম আর্ট, সোশ্যাল ওয়ার্ক, পাবলিক অ্যাফেয়ার্স, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, মেডিসিন, লিটারেচার অ্যান্ড এডুকেশন, স্পোর্টস, সিভিল সার্ভিস এটসেট্রা। এরকম প্রচুর বিভাগ রয়েছে যার উপরে আমাদের পদ্ম অ্যাওয়ার্ডস দেওয়া হয়ে থাকে। তো টোটাল এবছর বললাম আমি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে 131 জনকে দেওয়া হয়েছে। তাহলে যেগুলো ইম্পর্টেন্ট সেই কোয়েশ্চেনগুলো আমি বলেই দেবো ডিসকাশনের মাধ্যমে। 131 জনের মধ্যে পদ্মবিভূষণ যেটা বললাম সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, সেটা কতজনকে দেওয়া হয়েছে, এবার 5 জনকে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তাহলে পদ্মভূষণ কতজনকে দেওয়া হয়েছে, পদ্মভূষণ টোটাল 13 জনকে দেওয়া হয়েছে। আর পদ্মশ্রী কতজনকে, পদ্মশ্রী দেওয়া হয়েছে টোটাল 113 জনকে। তাহলে এই টোটাল মিলিয়ে আমাদের দেখা যায় যে 131 জনকে এবছর পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তাহলে পদ্মবিভূষণ 5 জন, পদ্মভূষণ 13 জন, আর পদ্মশ্রী হচ্ছে 113 জন হলো। এবারে 19 ওমেন্স মানে 19 জন মহিলা পেয়েছে, তার মধ্যে ফরেনার্স পেয়েছে বা এনআরআই 6 জন পেয়েছে, এবং হচ্ছে 16 জন পস্তুমাস বা মৃত্যুর পরে তাদেরকে দেওয়া হয়েছে। এইবারে মোস্ট ইম্পর্টেন্ট পদ্মবিভূষণ 2026-এ, সেটা হচ্ছে যে 5 জনকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পদ্মবিভূষণটা আমাদের আগে মনে রাখতে হবে, কারণ এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ধর্মেন্দ্র সিং দেওল ভীষণ ইম্পর্টেন্ট। তো ধর্মেন্দ্র সিং দেওলকে পস্তুমাস মানে মৃত্যুর পরে ওনাকে দেওয়া হয়েছে কোন ফিল্ডে, আমরা সকলেই জানি যে ধর্মেন্দ্র সিং জি উনি আর্টে সিনেমা জগতের মানুষ, আর্ট এই বিভাগ থেকে দেওয়া হয়েছে, এবং ওনার স্টেট হচ্ছে মহারাষ্ট্র। এটা ভীষণ ইম্পর্টেন্ট। ধর্মেন্দ্র সিংকে এবার পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে পস্তুমাস, আর্টে, মহারাষ্ট্র থেকে বিলং করেন। এছাড়াও আরো কাদের দেওয়া হয়েছে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড, যেমন কেটি থমাস, ওনাকে দেওয়া হয়েছে পদ্মবিভূষণ, ভীষণ ইম্পর্টেন্ট। কেটি থমাস, ওনাকে কোন ক্যাটাগরিতে দেওয়া হয়েছে বা কোন ফিল্ডে, পাবলিক অ্যাফেয়ার্সে, উনি কেরালা থেকে বিলং করেন। তো এন রাজমকেও দেওয়া হয়েছে আর্টে, উত্তরপ্রদেশ থেকে। এছাড়াও পি নারায়ণনকে দেওয়া হয়েছে লিটারেচার এবং এডুকেশনে, আর কেরালা থেকে বিলং করেন।
এছাড়াও আরেকজন রয়েছে ভিএস অচ্যুতানন্দন, ওনাকেও পস্থুমাস মানে মৃত্যুর পরে দেওয়া হয়েছে, পাবলিক অ্যাফেয়ার্স কেরালা। এই 5 জনকে তাহলে দেওয়া হলো। তার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ধর্মেন্দ্র সিং দেওয়াল হলো। এবারে এছাড়াও ভিএস অচ্যুতানন্দন, উনিও ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এছাড়া পদ্মভূষণ অ্যাওয়ার্ড কতজনকে বললাম, এবছর পদ্মভূষণ 13 জনকে দেওয়া হয়েছে। ওই 13 জনের মধ্যে কে কে পেয়েছে, আলকা ইয়াগনিক, আমরা সকলেই জানি যে উনি গান করেন ভীষণ বিখ্যাত আলকা ইয়াগনিক, ওনাকে কিন্তু পদ্মভূষণ দেওয়া হয়েছে। এগুলো কিন্তু গুলিয়ে যেতে পারে, তোমরা মনে রাখবে কাকে পদ্মবিভূষণ দেওয়া হচ্ছে এবং কাকে পদ্মভূষণ দেওয়া হচ্ছে। তাহলে আলকা ইয়াগনিক, ওনাকে পদ্মভূষণ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আর্টে অবশ্যই উনি মহারাষ্ট্র থেকে বিলং করেন। এছাড়া অনেককেই দেওয়া হচ্ছে, তোমরা মনে রাখতেই পারো চাইলে। তবে আমার মনে হয় যে মানে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো মনে রাখাটা মানে বেশি আর কি ইম্পর্টেন্ট। যেমন তোমার ধরো আলকা ইয়াগনিকটা পদ্মভূষণের মধ্যে খুব ইম্পর্টেন্ট। তারপরে পদ্মভূষণের মধ্যে আর ইম্পর্টেন্ট বলতে শিবু সরেন, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, পস্থুমাস, ওনাকেও মৃত্যুর পরে দেওয়া হয়েছে। উনি পাবলিক অ্যাফেয়ার্সে বিলং করেন, মানে এই ফিল্ড থেকে দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের থেকে শিবু সরেন ওনাকে দেওয়া হচ্ছে। আর উদয় কটক, ওনাকে মহারাষ্ট্র ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, ওনাকেও এবার পদ্মভূষণ দেওয়া হয়েছে। তারপরে এই তো এইগুলোই আর কি মোস্ট ইম্পর্টেন্ট। আলকা ইয়াগনিকটা কিন্তু আর শিবু সরেনটা খুব ইম্পর্টেন্ট ছিল। এরপরে নেক্সট পদ্মশ্রী অ্যাওয়ার্ড তাকে দেওয়া আছে। আমরা পদ্মশ্রী বলতে প্রসেনজিৎ, এবার বুঝি প্রসেনজিৎকে, আমাদের বাংলা সিনেমা জগতের, ওনাকে ওয়েস্ট বেঙ্গল থেকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তাহলে প্রসেনজিতের কথা মনে রাখতেই হবে, কারণ এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে প্রসেনজিৎকে পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, কিন্তু কোন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এটা গুলিয়ে যেতে পারে। তাহলে ওনাকে একদম পদ্মশ্রী অ্যাওয়ার্ডটা সেটা দেওয়া হয়েছে হলো। আর হচ্ছে পদ্মশ্রী আরো অনেককেই কিন্তু দেওয়া হয়েছে। তোমার ধরো বিভিন্ন রকমের যে খেলোয়াড়রা যারা হয়ে থাকে, মানে মোস্ট ইম্পর্টেন্ট, যেমন রোহিত শর্মা ক্রিকেটার, ওনাকে আমরা সকলেই চিনি। রোহিত শর্মাকে কোন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, তাহলে পদ্মশ্রী দেওয়া আছে। ক্রিকেটারদের এবার কিন্তু পদ্মবিভূষণও নয়, পদ্মভূষণও নয়, পদ্মশ্রী, পদ্ম অ্যাওয়ার্ডের যে লোয়েস্ট অ্যাওয়ার্ড সেগুলোই ক্রিকেটারদের দেওয়া হয়েছে। পদ্মশ্রী দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। এছাড়াও দেওয়া হয়েছে হরমনপ্রীত কৌর বাল্লার, পাঞ্জাব থেকে তিনি বিলং করেন, আর রোহিত শর্মা তো মহারাষ্ট্র থেকে। আর হরমনপ্রীত কৌর, ওনাকে মানে ওমেন্স যে ক্রিকেটার, আমরা সকলেই জানি যে ক্রিকেটের যিনি লিডার আমাদের ওমেন্স টিমের, হরমনপ্রীত কৌর, ওনাকে দেওয়া হয়েছে অধিনায়িকা, পাঞ্জাব থেকে বিলং করেন, ওনাকে হচ্ছে এবার পদ্মশ্রী দেওয়া হয়েছে। তাহলে হরমনপ্রীত কৌর উনি ক্রিকেটার এবং রোহিত শর্মা উনি ক্রিকেটার, ওনাদের দুজনকে পদ্মশ্রী দেওয়া হয়েছে 2026 সালে, ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো। এছাড়াও আরো অনেককে দেওয়া, স্পোর্টস ফিল্ড থেকে 8 জনকে টোটাল দেওয়া হয়েছে। বলদেব সিং পাঞ্জাব, হকি থেকে বিলং করেন, ওনাকেও পদ্মশ্রী দেওয়া হয়েছে। এছাড়া প্রবীণ কুমার ইউপি থেকে হাই জাম্প, ওনাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। সবিতা পুনিয়া, ইম্পর্টেন্ট এটা, হরিয়ানা থেকে হকিতে, ওনাকেও পদ্মশ্রী দেওয়া হয়েছে। এছাড়াও আরো মোস্ট ইম্পর্টেন্ট পদ্মশ্রী বলতে আর মাধবন যিনি রয়েছেন অ্যাক্টার, ওনাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। প্রসেনজিৎ চ্যাটার্জি তো ওয়েস্ট বেঙ্গলের, ওনাকে তো দেওয়া হয়েছে, আমরা সকলেই জানি। আর এগুলো ছিল মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা কিন্তু চাইলে নোট করে নিতে পারো, কিংবা একবার কানে শুনে রাখলে এরপরে আবার রিভিশন দিতে পারো। তো হলো পদ্ম অ্যাওয়ার্ডস গুলো আমরা পড়লাম, তারপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। তো এই টপিকটা কিন্তু তোমরা পরীক্ষার আগে ভালো মতো দেখে যাবে। যেমন 56 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর অ্যানুয়াল মিটিং কোথায় হলো, এটা নেক্সট কোয়েশ্চেন। তো কোথায় হলো, এটা হলো হচ্ছে দাভাস, সুইজারল্যান্ডের দাভাসে হয়েছে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটা। তো যদি একটু অন্য টাইপের আসে আর কি। তারপরে 72nd বা যেটা বলা যেতে পারে 72তম ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ, সেটা উইনার কে হয়েছে, উইনার হয়েছে ভলিবলে, সে হচ্ছে রেলওয়েজ হচ্ছে উইনার। আর মেন্স চ্যাম্পিয়ন বললে রেলওয়েজ ভলিবলে, আর ওমেন্স চ্যাম্পিয়ন বললে ভলিবলে কিন্তু কেরালা জিতেছে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট হয়ে গেল। এছাড়াও হচ্ছে যেমন আরো বলতে গেলে দেখো, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি, কিংবা আসার মতো আর কি। ওয়ার্ল্ড লার্জেস্ট গ্রিন অ্যামোনিয়া প্রজেক্ট, সেটা ডেভেলপ করেছে কোন স্টেটে, সেটা আমাদের ডেভেলপ করেছে কিন্তু হচ্ছে অন্ধ্রপ্রদেশে ওয়ার্ল্ডের লার্জেস্ট গ্রিন অ্যামোনিয়া প্রজেক্ট, সেটা ইজ বিং ডেভেলপ ইন হুইচ স্টেট, এটা হবে অন্ধ্রপ্রদেশে। অ্যামোনিয়ার সংকেত তোমরা জানোই NH3। আর এছাড়াও আরো ইম্পর্টেন্ট অনেক টপিকই রয়েছে যেগুলো আমাদের পড়া যেতে পারে। যেমন কোন স্টেটের ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি, যেটা হচ্ছে কেরালার ফার্স্ট বাটারফ্লাই স্যাঞ্চুয়ারি, বলেই দিলাম কেরালা, তো সেটা কোন স্যাঞ্চুয়ারি, কেরালার প্রথম বাটারফ্লাই স্যাঞ্চুয়ারি, সেটা নাম কি, সেটার নাম হচ্ছে আরালাম, কেরালা আরালাম ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি কেরালা, এটা হচ্ছে কেরালার প্রথম বাটারফ্লাই স্যাঞ্চুয়ারি। প্রথম, তার জন্য ইম্পর্টেন্ট এটা হয়ে যাচ্ছে।
এছাড়াও হাইড্রোজেন, ইন্ডিয়াস ফার্স্ট হাইড্রোজেন পাওয়ার ট্রেন যেটা লঞ্চ হয়েছে সেটা হাইড্রোজেন হরিয়ানা, এইভাবে মনে রাখতে পারো। তাহলে হাইড্রোজেন কোথায়? হাইড্রোজেন হরিয়ানা, এভাবে মনে রাখতে পারো। এছাড়া আর একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে হুইচ স্টেট বিকেম দ্য ফার্স্ট ইন ইন্ডিয়া টু কনস্টিটিউট দ্য 8th স্টেট পে কমিশন। 8th স্টেট, অষ্টম স্টেট রাজ্যের পে কমিশন, সেটা প্রথম কোন স্টেট কনস্টিটিউট করলো? তো আমরা জানি এটা অলরেডি ঘোষণা হয়ে গেছে সেন্ট্রালের তরফ থেকে। তো কোন স্টেট এটা প্রথম কনস্টিটিউট করেছে সেটার নাম হচ্ছে, রাজ্যটার নাম হচ্ছে আসাম। আসাম হচ্ছে ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু কনস্টিটিউট দ্য 8th স্টেট পে কমিশন, সেটা হচ্ছে আসাম। আসাম প্রথম কোনো রাজ্য। দ্য 8th সেন্ট্রাল পে কমিশন যেটা হলো, তার চেয়ারপারসনকে, ভীষণ ইম্পর্টেন্ট এটা কিন্তু কোয়েশ্চেনটা, রঞ্জনা দেশাই, রঞ্জনা প্রকাশ দেশাই, উনি 8th সেন্ট্রাল পে কমিশন তার চেয়ারম্যান হলেন। আসামের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা, উনি অ্যানাউন্স করেছেন যে 8th স্টেট পে কমিশন রিভিউ করবে পে স্কেলগুলো, পেনশন স্ট্রাকচার, এগুলো দেখবে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য। এছাড়াও আরো চিফ জাস্টিস মানে আছে যে যারা হয়েছে, তো মনে রাখতে পারো তোমরা বিভিন্ন, মানে ধরো চিফ জাস্টিস অফ পাটনা হাইকোর্ট এরকম। তো এগুলো আমার মনে হয় না খুব একটা ইম্পর্টেন্ট, আসলে পরে কত আর মনে রাখা যায় এগুলো। তো আমার মনে হচ্ছে যে ভাইস চিফ দিয়েছে একটা, যে ভাইস চিফ অফ এয়ার স্টাফ, সেটা কে হয়েছে মানে এ মাসের, এটা কারেন্ট অ্যাফেয়ার্সে। তো ভাইস চিফটা তো আমাদের পড়তেই হবে, নাগেশ কাপুর, একটু মনে রাখতে হবে যে ভাইস চিফ হয়েছে এয়ার স্টাফের আমাদের 1 জানুয়ারি 2026। চিফ না কিন্তু ভাইস চিফ, সেটা হচ্ছে নাগেশ কাপুর। কিন্তু তাহলে আমাদের চিফ অফ এয়ার স্টাফটা মনে রাখতে হবে এয়ারে অমরপ্রীত সিং। তাহলে এয়ারে কে? এয়ারে আমার, এভাবে মনে হবে, এয়ারে অমরপ্রীত সিং, উনি হচ্ছে এয়ারে চিফ অফ এয়ার স্টাফ। আর ভাইস চিফ যিনি হলেন তিনি হলেন নাগেশ কাপুর। এছাড়া এয়ার স্টাফের চিফ বললাম অমরপ্রীত সিং। এছাড়া আর্মি স্টাফের কে? আর্মিতে উপেন্দ্র, আর্মিতে উপেন্দ্র দ্বিবেদী, উনি হচ্ছে আর্মি স্টাফের চিফ। এছাড়া চিফ অফ নাভাল স্টাফ, নাভালে কি? নাভালের হচ্ছে দীনেশ কুমার ত্রিপাঠী, নাভালের হচ্ছে দীনেশ কুমার ত্রিপাঠী, চিফ অফ নাভাল স্টাফ। এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কবে আর্মি ডে, কবে নেভি ডে, এয়ারফোর্স ডে, এবং এগুলোর মানে চিফকে, এই কোয়েশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা আসি হচ্ছে বিভিন্ন ডে গুলোতে, যেমন ধরো ওয়েন ইজ ওয়ার্ল্ড হিন্দি ডে সেলিব্রেটেড? ওয়ার্ল্ড হিন্দি ডে কবে সেলিব্রেট করা হয়? ওয়ার্ল্ড হিন্দি ডে প্রতি বছর সেলিব্রেট করা হয় 10 জানুয়ারি। মানে এভাবে মনে রাখতে পারো যে হিন্দি শেখার জন্য আমরা আমাদের যারা একটু হিন্দিটা কম পারো, মানে জান লাগিয়ে দিতে, জানুয়ারি 10 জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড হিন্দি ডে পালন করা হয়। তাহলে 10 জানুয়ারি 1949 ফার্স্ট টাইম হিন্দি ওয়াজ ইউজড করা হয় ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে, আর ফার্স্ট টাইম সেলিব্রেট করা হয় 10 জানুয়ারি 2006। এবছরে ইম্পর্টেন্ট হচ্ছে থিমটা কি? হিন্দি ফ্রম ট্র্যাডিশনাল নলেজ টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এআই রিলেটেড হিন্দি ডে এর সাথে, ওয়ার্ল্ড হিন্দি ডে এর সাথে। তো এটা মনে রাখতে পারো, হিন্দি ফ্রম ট্র্যাডিশনাল নলেজ দেবে টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ট্র্যাডিশনাল নলেজ থেকে একদম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত হিন্দি। তো এটা হচ্ছে 10th জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে এবারে থিম, ভীষণ ইম্পর্টেন্ট। ন্যাশনাল ইউথ ডে, জানুয়ারি মাসে মোস্ট ইম্পর্টেন্ট ডে গুলো আমরা এখন দেখছি, যেমন ন্যাশনাল ইউথ ডে। ইউথ ডেটা কি? ইউথ ডে হচ্ছে আমাদের পালন করা হয় কবে? পালন করা হয় 12ই জানুয়ারি। তাহলে 12ই জানুয়ারি কার জন্মদিন? 12ই জানুয়ারি আমাদের স্বামীজির জন্মদিন বা স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো এবছরের থিম কি? এবছরের থিম হচ্ছে ইগনাইট দ্য সেলফ, ইম্প্যাক্ট দ্য ওয়ার্ল্ড। নিজেকে জ্বালাও, ইগনাইট করো, তবে তো গোটা পৃথিবীকে তুমি প্রভাবিত করতে পারবে, তাই না? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই কথাটাও যদি আমরা আমাদের নিজেদের জীবনে কাজে লাগাই, খুব ইম্পর্টেন্ট। কি বলেছে? ইগনাইট দ্য, মানে নিজেকে জ্বালাও, ইগনাইট দ্য সেলফ, ইম্প্যাক্ট দ্য ওয়ার্ল্ড। নিজেকে আগে জ্বালাও, তাহলে তুমি গোটা মানে বিশ্বে ইম্প্যাক্ট ফেলতে পারবে। তো সেটা 12ই জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে থিম হয়ে গেল, ভীষণ ইম্পর্টেন্ট। এবার স্বামী বিবেকানন্দ বলতে অনেক ইন্ডিয়ান ফিলোসফার ছিলেন, অনেক রকম কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, অনেক রকমের বই লিখেছেন। এছাড়াও স্বামী বিবেকানন্দ পার্লামেন্ট অফ দ্য ওয়ার্ল্ড রিলিজিয়ান্স ইন চিকাগোতে কবে বক্তৃতা দেন? 1893 সালে স্বামী বিবেকানন্দ চিকাগোতে বক্তৃতা দেন। এবার বেলুড় মঠে কবে রামকৃষ্ণ মিশন তৈরি করেন? ভীষণ ইম্পর্টেন্ট, 1897-এ। তো দেখো আমরা একইভাবে কিন্তু ডে পড়ছি, তার সাথে স্বামীজি, তার সাথে আবার আমরা চলে গেলাম স্ট্যাটিক পোর্শন হিস্ট্রিতে। তো এইভাবে আমরা যদি মানে কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক, হিস্ট্রি সব সাবজেক্ট যদি কভার করতে পারি, জিওগ্রাফি, তাহলেই মানে সেটা অনেক বেশি মনে থাকবে এবং পড়তেও আমাদের ভালো লাগবে। এরপরে আমরা নেক্সট আসবো ন্যাশনাল ভোটার্স ডে, ভীষণ ইম্পর্টেন্ট। কারণ কি? তো ভোট সামনে, তো ভোটের জন্য ভোটার্স ডে তো ভীষণ ইম্পর্টেন্ট। মাই ইন্ডিয়া মাই ভোট। তাহলে এবছরের থিম কি হলো? এবছরের থিম 2026-এ ন্যাশনাল ভোটার্স ডে থিম হলো মাই ইন্ডিয়া মাই ভোট। তাহলে এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ভোটার্স ডে থিম।
এবার ট্যাগলাইন সিটিজেন অ্যাট দ্য হার্ট অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি। তাহলে কনস্টিটিউশনাল বডি ইলেকশন কেন ন্যাশনাল ভোটার্স ডে পার্টিকুলারলি ওই দিনটাতেই আমাদের সেলিব্রেট করা হয়, মানে 25শে জানুয়ারি কেন ন্যাশনাল ভোটার্স ডে সেলিব্রেট করা হয় সেটারও তো নিশ্চয়ই কোনো কারণ আছে। কেন অন্য কোনো দিনও তো আমরা সেলিব্রেট করতে পারতাম, তাহলে কেন পার্টিকুলার 25শে জানুয়ারি করি? কারণ 25শে জানুয়ারি 1950 সালে ইলেকশন কমিশন তৈরি হয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট, আন্ডার আর্টিকেল 324। যদি বলে ইলেকশন কমিশন কত নম্বর আর্টিকেল আছে, 324 থেকে 329 পর্যন্ত বিভিন্ন আর্টিকেলে ইলেকশনের সবকিছু বলা রয়েছে। তো ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি। যদি বলে যে ইলেকশন কমিশন কি রকমের বডি, দেখো আমরা কিন্তু পড়ছি কি পড়ছি, আমরা পড়ছি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে আমরা স্ট্যাটিক কভার করছি, তার সাথে এর আগে হিস্ট্রি করলাম, এখন আবার আমরা কনস্টিটিউশন করছি। তো কনস্টিটিউশনের পুরো আর্টিকেলে চলে গেলাম যে ইলেকশন কমিশন তৈরি হয়েছে, এটা একটা কনস্টিটিউশনাল বডি এবং 324 নম্বর আর্টিকেল অনুযায়ী 25শে জানুয়ারি 1950-এ তৈরি হয়েছে। আর 3 ইলেকশন কমিশনার থাকে, একজন চিফ ইলেকশন কমিশনার এবং তার সাথে আরো 2 জন থাকে। কে চিফ ইলেকশন কমিশনারকে কে অ্যাপয়েন্ট করে? অ্যাপয়েন্ট করে হচ্ছে প্রেসিডেন্ট। আর 10 ইয়ার কি? 10 ইয়ার হচ্ছে 6 ইয়ার আর 65 ইয়ার হুইচ এভার ইজ আর্লিয়ার। দেখো ইলেকশন কমিশন সম্পর্কে অনেক কিছু বলে দিলাম, কিন্তু মনে রাখতে হবে মাই ইন্ডিয়া মাই ভোট এবছরের থিম হলো। এবার নেক্সট বলছে হুইচ স্টেট হ্যাজ ডিক্লেয়ার 2026 অ্যাজ দ্য ইয়ার অফ এগ্রিকালচার। কোন রাজ্য 2026-কে এগ্রিকালচারের বছর, এটা মানে কৃষিকাজের বছর হিসাবে ঘোষণা করেছে? তাহলে ঘোষণা করেছে কে? ঘোষণা করেছে আমাদের মধ্যপ্রদেশ, ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে মধ্যপ্রদেশে মনে রাখবেন, মধ্যপ্রদেশ এবছরকে ইয়ার অফ এগ্রিকালচার হিসাবে ঘোষণা করেছে, খুব ইম্পর্টেন্ট। এইবারে নেক্সট হচ্ছে দেখো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি তোমাদের সাথে কিন্তু কভার করার চেষ্টা করছি, খুব মানে আনইম্পর্টেন্ট কিছু এগুলো আমি একেবারেই আলোচনা করছি না। দোস্তি, এবার বলেছে যে ইন হুইচ কান্ট্রি ডিড দ্য 17th এডিশন অফ দ্য ট্রাইল্যাটারাল এক্সারসাইজ দোস্তি 17/2026 টুক প্লেস। তাহলে দোস্তি আমরা কার সাথে করবো? যাদের মাল আছে, যাদের টাকা পয়সা আছে। আমরা বলি না, মানে এটা একটু ল্যাঙ্গুয়েজটা একটু এইভাবে যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু নিজেদেরই সুবিধা। তাহলে দোস্তি কার সাথে করবো? যাদের টাকা পয়সা আছে, যাদের মাল আছে। তাহলে কি? মালদ্বীপ। তার দোস্তি 17 ট্রাইল্যাটারাল এক্সারসাইজ, যেটা হচ্ছে কন্ডাক্টেড বাই ইন্ডিয়া, শ্রীলঙ্কা আর মালদ্বীপ। দেখো ইন্ডিয়ার একদিকে শ্রীলঙ্কা, আবার এইদিকে মানে মালদ্বীপস, তো এই কন্ডাক্ট করেছে। এবং কোন কান্ট্রি বলেছে যে ইন হুইচ কান্ট্রি ডিড দ্য 17th এডিশন অফ দ্য ট্রাইল্যাটারাল এক্সারসাইজ দোস্তি 17 টুক প্লেস। কোন কান্ট্রিতে? হচ্ছে মালদ্বীপস। দোস্তি করবে যাদের মাল আছে, টাকা পয়সা আছে, তাদের সাথে। জীবনে আর ভুলবে না, মালদ্বীপের ক্যাপিটাল হচ্ছে মেল, সেখানে হয়েছে, অনুষ্ঠিত হয়েছে। এবার হু বিকেম ইন্ডিয়াস 92nd চেস্ট গ্র্যান্ডমাস্টার? আরিয়ান ভার্সনে। একটুখানি জাস্ট দেখলে আরিয়ান, এটা একটু হালকা দেখে রাখলে। এর আগে 91st ছিল হচ্ছে রাহুল ভিএস, আরিয়ান হচ্ছে দিল্লি থেকে। তো এইবারে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আসছে, দেখো অনেক কিছু তোমাদের সাথে কভার করলাম আমি। এরপরে পোঙ্গল হারভেস্ট ফেস্টিভ্যাল, সেটা সেলিব্রেট করা হয় ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? কোন স্টেটে? তাহলে পোঙ্গল কোথায়? পোঙ্গল ভীষণ ইম্পর্টেন্ট, এটা একটা। পোঙ্গল কিন্তু তামিলনাড়ুতে। দেখো আমরা এবার কোথায় চলে গেলাম? ফেস্টিভ্যালে চলে গেলাম। মানে যারা একটু পড়েছো, জানো বিষয়গুলো, তাদের একটু রিভিশন হয়ে যাবে। আর যারা জানো না তারা একটু শুনে নেবে, একটু নোট করে নেবে। আশা করি ভীষণ হেল্পফুল হবে এই ডিসকাশনটা। আর তোমাদের সাথে ডিসকাশন করতে গিয়ে এখন আসলে একা ভালো লাগে না সবসময়, কারণ একটা টাইম ছিল অনেকে মিলে একসাথে পড়াশোনা করতাম। আসলে ইউটিউবটা না আমার এমন একটা মাধ্যম হয়েছে, আমি পড়তে মানে মনে হয় যেন তোমরা আমার সামনেই বসে আছো, তোমাদের সকলের সাথে আমিও বসে পড়ছি। তো আমি শেয়ার করছি কিছু কথা, তোমরাও কমেন্টে সেগুলো জানাচ্ছ। মানে আমার মনে হয় আমি একা পড়ছি না, আরো অনেকে মিলে পড়ছি। তার জন্যই আমার মেনলি ইউটিউবটা করা এবং তার সাথে ভিডিওগুলো তোমাদের সাথে মানে শেয়ার করা, যাতে একা ফিলটা না হয়। তোমরা যখন কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে যে এইভাবে করো, আমাকে বিভিন্ন রকম সাজেশন দাও, কিংবা যে কোয়েশ্চেনগুলো বলি যে তোমরা জানলে আনসার দিও, সেগুলো আনসার দাও। তো ভালো লাগে আর কি। অফ টাইমে তোমরা দেখতে পারো ওটা, যে কোনো সময় হয়তো মনে হচ্ছে যে একটু মোবাইলটা নিয়ে টাইম নষ্ট হচ্ছে অনেকটা, সেই সময়গুলো কিন্তু কাজে লাগাতে পারো। আমিও এইভাবেই নানা রকম আমার আবার যে ভিডিওগুলো হেল্পফুল মনে হতো আগে, সেগুলো করতে এগুলো শিখেছি আর কি। যাই হোক, এবার আমি ফেস্টিভ্যালে চলে আসি। তো ফেস্টিভ্যালের পোঙ্গল হচ্ছে হারভেস্ট ফেস্টিভ্যাল। সেটা কোথায়? সেটা হচ্ছে তামিলনাড়ু, ভীষণ ইম্পর্টেন্ট। দেখো ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে চলে আসলাম। তাহলে এটা পোঙ্গল ফেস্টিভ্যাল তামিলনাড়ুতে হয়। এটা কি রকমের ফেস্টিভ্যাল? সেটা একটা হারভেস্ট ফেস্টিভ্যাল হয়ে গেল। জালিকাট্টু, এটা পারফর্ম হয় ডিউরিং পোঙ্গল। এটা বুল, ষাঁড়ের লড়াই, জালিকাট্টু। এটা মানে ভীষণ খতরনাক কিন্তু একটা। তো এটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত, যে বুল ফাইট যেটা হয় উইথ পিপল, মানুষের সাথে ষাঁড়ের লড়াই হয়ে যায়। তাহলে এটাও আসে, এটা এসএসসি এনটিপিসি যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যে জালিকাট্টু, এই যে এটা পারফর্ম করা হয় কখন? পোঙ্গল ফেস্টিভ্যাল। সেটা কোথায়? আবার তামিলনাড়ু। এরকম
তো 4 ডে লং ফেস্টিভ্যাল হয়। পোঙ্গলটা ফার্স্ট ডে হয়, সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে, এরকম ভাবে হতে থাকে। এবারে দেখো তোমাদের সাথে প্রচুর কোয়েশ্চেন আমি আলোচনা করলাম। তো আমার মনে হলো যে অনেকটাই করে ফেললাম, আর একটা আলোচনা করি, তারপরে আমি আবার নেক্সট ভিডিওতে কন্টিনিউ করবো, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তারপর হচ্ছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউএস মিলিটারি অপারেশন দ্যাট ক্যাপচার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলার যে প্রেসিডেন্টকে আমরা আসলে সকলেই কম বেশি জানি বিষয়টা, যে কিন্তু ওই অপারেশনটার নামটা মনে রাখতে, আমরা তো অনেকে অনেক ঘটনায় নিউজে দেখছি, আবার ভুলেও যাচ্ছি, কিন্তু মেন ওখান থেকে কি আসে, নিউজ থেকে আমার কোন নিউজটা তুলতে হবে সেটা জানতে হবে। যেমন দেখো এই কোয়েশ্চেনটা আছে যে নাম কি, ইউএস মিলিটারি অপারেশনের নাম কি যেটা ক্যাপচার করেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জানুয়ারি 2026-এ। তাহলে ওই পার্টিকুলার অপারেশনের নাম কি? অপারেশন অ্যাবসোলিউট রিজলভ, মানে অ্যাবসোলিউটলি রিজলভ করে নিল, এরকম একটা অপারেশন অ্যাবসোলিউট রিজলভ, সেটা সেই অপারেশনের নাম, যেটা হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তোমার আমাদের যে আমরা সকলেই জানি যে ইউএসএ ডোনাল্ড ট্রাম্প মানে নিয়ে গেলেন আর কি। কিন্তু এটা অ্যাকচুয়ালি এই জিনিসটা এথিক্যালও না, এবং কি বলবো মানে আইনের মতেও তো একেবারেই ঠিক নয়। তো যাই হোক, মানে এটা ক্ষমতার একটা অপপ্রয়োগ বলা যেতে পারে। তো তাহলে ভেনেজুয়েলার নাও অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ভেনেজুয়েলা, তার নাম কি তোমরা আমাকে জানবে বলে জানাবে, এবং যদি না জেনে থাকে তাহলে অবশ্যই সার্চ করে জানাবে, কারণ এগুলো না সার্চ করলে নামগুলো মনে থাকে না, তো মানে আই সেটিং হয়ে যায়। তো আগে ছিলেন, তো এরকম ভাবে আসতে পারে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের নাম কি, মানে যেখানে ইউএস তার মিলিটারি অপারেশন চালিয়ে সেখানে ক্যাপচার করে নিয়েছে, সেটার নাম নিকোলাস মাদুরো। এভাবে আসতে পারে যে অপারেশনটার নাম কি, অপারেশন অ্যাবসোলিউট রিজলভ। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ভেনেজুয়েলার ক্যাপিটাল কি, তাহলে ভেনেজুয়েলা তো বললাম, দেখো কান্ট্রি ক্যাপিটালও আমাদের এখান থেকে হয়ে যাচ্ছে। ভেনেজুয়েলার ক্যাপিটালের নাম ক্যারাকাস, ভেনেজুয়েলা ভিসি ক্যারাকাস, এটা মনে রাখতে হবে। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে অনেকগুলো কোয়েশ্চেনই আলোচনা করলাম, 15টার বেশি হবে তোমাদের সাথে। তো আশা করি তোমাদের ভালো লাগলো। 17-18টার মতো কোয়েশ্চেন করেছি। যাই হোক, খুব একটা গুণিনি। তো 20 মিনিট হয়ে গেছে। এরপরে আমি আবার নেক্সট ভিডিওতে আরো মানে যে কোয়েশ্চেনগুলো বাকি থাকলো সেগুলো আলোচনা করার চেষ্টা করব। তো আজকের মতো এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি মনে হয় যে তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে তবেই আমি কন্টিনিউ করবো, না হলে কিন্তু কন্টিনিউ করবো না। তো তোমরা আমাকে কমেন্টে জানিও। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।